২০১৬ সালের ১লা জুলাইয়ের সেই রাত ঢাকার গুলশান ২-এর অভিজাত কূটনৈতিক এলাকা তখন প্রাণবন্ত ও উৎসবমুখর। হোলি আর্টিজান বেকারির ভেতর জমজমাট আড্ডা, বিদেশি কূটনীতিক, ব্যবসায়ী আর তরুণ তরুণীদের মিলনস্থল। কিন্তু রাত ৯:৩০টার পর হঠাৎই পাল্টে গেল পুরো দৃশ্যপট। কয়েকজন তরুণ ভেতরে ঢুকেই অস্ত্রের মুখে পাল্টে দিল সবকিছু। এক রাতের জন্য ঢাকার নিরাপত্তা আর আভিজাত্যের প্রতীক হয়ে থাকা এই স্থানটি পরিণত হয়েছিল এক রুদ্ধশ্বাস থ্রিলারের মঞ্চে। কিভাবে ঘটেছিল সেই ভয়াবহ হামলা, কেনই বা উগ্রবাদীরা বেছে নিয়েছিল এমন নিরীহ তরুণদের, এবং এই ঘটনা বাংলাদেশের সমাজ ও নিরাপত্তা ব্যবস্থার ওপর কি প্রভাব ফেলেছিল, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। ২০১৬ সালের ১লা জুলাইয়ের রাত। তখন গুলশান ২-এর অভিজাত কূটনৈতিক এলাকা ঢাকার সবচেয়ে নিরাপদ আর প্রাণবন্ত অংশ বলে ধরা হয়। লেকের ওপর হালকা বাতাস বইছে, চারপাশের রাস্তায় নীরবতা আর আভিজাত্যের আবেশ। সবকিছু যেন এক স্বাভাবিক সন্ধ্যার গল্প বলে। হোলি আর্টিজান বেকারির ভেতর তখন জমজমাট আড্ডা, বিদেশি কূটনীতিক, ব্যবসায়ী আর তরুণ তরুণীদের মিলনস্থল। টেবিলে টেবিলে সাজানো ছিল নানা দেশের খাবার, আর কফির গন্ধে ভরে গিয়েছিল বাতাস। হাসি, আনন্দ আর আলোর ঝলকানি, সবকিছু যেন এক উৎসব মুখর ছবির মতো। কিন্তু ৯:৩০টার পর হঠাৎই বদলে গেল পুরো দৃশ্যপট। যেন নিস্তব্ধ লেকের পানিতে হঠাৎ ঝড় নেমে এলো। কয়েকজন তরুণ সাধারণ মানুষের মতো দেখতে হলেও তাদের চোখে মুখে অদ্ভুত এক তীব্রতা। ভেতরে ঢুকেই মুহূর্তের মধ্যে পাল্টে দিল পরিস্থিতি। তাদের হাতে ছিল ভয় ধরানো অস্ত্র, মুখে ছিল কঠিন নির্দেশের ভাষা। চারদিকে তখন ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। কয়েক সেকেন্ডের মধ্যে অতিথিরা আর কর্মীরা যেন এক অচেনা দুঃস্বপ্নে আটকা পড়ে গেল। একদিকে উজ্জ্বল আলো আর খাবারের সুগন্ধ, আর একদিকে শীতল ভয়ের আধার। দুটি বিপরীত ছবি একসঙ্গে যেন স্থির হয়ে গেল সেই মুহূর্তে। বাইরে তখন দ্রুত ছুটে আসে পুলিশ আর নিরাপত্তা বাহিনী। অল্প সময়ের মধ্যে চারপাশের রাস্তা বন্ধ হয়ে যায়, ব্যারিকেড বসানো হয়। সংবাদ মাধ্যম আর কৌতূহলী জনতার ভিড় জমে ওঠে। আন্তর্জাতিক দূতাবাসগুলো আতঙ্কে জরুরি বার্তা পাঠায়। কূটনৈতিক এলাকা হওয়ায় বিদেশি সরকারগুলোরও দৃষ্টি পড়ে সরাসরি ঢাকার এই ছোট্ট জায়গাটির দিকে। বিশ্ব মাধ্যমে ব্রেকিং নিউজের পর ব্রেকিং নিউজ। কি হচ্ছে হোলি আর্টিজানে, কে নিয়ন্ত্রণে, কারা ভেতরে, এমন অগণিত প্রশ্ন আর অনিশ্চয়তায় কাঁপছিল মানুষ। মুহূর্তেই ঢাকার আভিজাত্য আর নিরাপত্তার প্রতীক হয়ে থাকা গুলশানের এই স্থানটি পরিণত হয় এক রুদ্ধশ্বাস থ্রিলারের মঞ্চে। চারপাশের বাতাসে তখন আতঙ্কের সঙ্গে মিশে যায় সাইরেনের শব্দ, দূর থেকে ছুটে আসা গাড়ির আলো আর সাংবাদিকদের ক্যামেরার ঝলকানি। দেশের কোটি কোটি মানুষ টিভি স্ক্রিনে চোখ রাখে। সামাজিক মাধ্যমে একের পর এক খবর ছড়িয়ে পড়ে, আর ভেতরে তখন বন্দী হয়ে আছে অসহায় মানুষজন। কেউ জানে না কখন কি হবে। আর বাইরে বিশ্ব তাকিয়ে আছে ঢাকার একটি রেস্টুরেন্টের দিকে, যেখানে স্বাভাবিক রাতের আনন্দ মুহূর্তেই ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয়েছে। রাতভর যেন এক অদৃশ্য চাদর জড়িয়েছিল গুলশানের আকাশে। ভেতরে আটকে থাকা মানুষদের নিঃশ্বাসের শব্দ যেন শোনা যাচ্ছিল বাইরে দাঁড়ানো স্বজনদের কানে। প্রতিটি মিনিট যেন হয়ে উঠছিল এক একটি যুগ। স্বজনদের চোখে উৎকণ্ঠার ছায়া, হৃদয়ে আতঙ্ক আর অসহায়তা। কেউ কাঁদছে, কেউ আবার স্তব্ধ হয়ে কেবল তাকিয়ে আছে পুলিশের ব্যারিকেডের দিকে। রাস্তার দুধারে টিভি ক্যামেরা, সাংবাদিক আর কৌতূহলী জনতার ভিড়। দূতাবাসগুলো একের পর এক জরুরি বার্তা পাঠাচ্ছে। বিদেশি সংবাদ মাধ্যমগুলো সরাসরি সম্প্রচার করছে। দেশের কোটি কোটি মানুষ মোবাইল আর টিভি স্ক্রিনে চোখ রাখছে। কখন কি হয় আর কতজন বাঁচবে সেই খবরের অপেক্ষায়। ঘন্টার পর ঘন্টা কেটে যায়, রাত গড়িয়ে ভোর হয়, কিন্তু উত্তেজনার আজ তখনও কমেনি, বরং আরো ঘনীভূত। চারদিকের বাতাস ভারী হয়ে এসেছে পুলিশের সাইরেন আর হেলিকপ্টারের শব্দে। স্বজনেরা কাঁপা কণ্ঠে ফোন করছে পরিচিতদের। কেউ যেন কোনো খবর এনে দেয়, কেউ আবার প্রার্থনায় বসেছে যেন অলৌকিকভাবে সবাই বেঁচে ফিরে আসে। অবশেষে সেই মুহূর্ত আসে। সকালের আলো ফোটার কিছুক্ষণ পর ঘোষণা দেওয়া হয় বিশেষ বাহিনী নামছে অভিযানে। সব জায়গায় যেন হঠাৎ শ্বাসরুদ্ধ নীরবতা। সবাই দম আটকে অপেক্ষা করে থাকে। এরপর শুরু হয় অপারেশন থান্ডারবোল্ট। কমান্ডোরা মিলিমিটার ধরে পরিকল্পনা করে এক ঝটকায় ভেতরে ঢুকে পড়ে। চোখের পলকে পরিস্থিতি পাল্টে যায়। শোনা যায় শক্তপোক্ত কণ্ঠে নির্দেশ, দৌড়ঝাঁপ আর সাঁচোয়া গাড়ির শব্দ। মাত্র কয়েক মিনিটের মধ্যেই পুরো জায়গাটি নিয়ন্ত্রণে নিয়ে ফেলে বিশেষ বাহিনী। ১৩ জনকে জীবিত উদ্ধার করে বাইরে আনা হয়। তাদের মুখে তখন অবিশ্বাস, স্বস্তি আর বেঁচে ফেরার তীব্র আনন্দ। যে রেস্টুরেন্টটা রাতভর হয়েছিল এক দুঃস্বপ্নের গহ্বর,
তা কয়েক মিনিটেই হয়ে ওঠে উদ্ধার অভিযানের সাক্ষী। এই পুরো দৃশ্য এক ঝড়ের মতো ছড়িয়ে পড়ে বিশ্ব মাধ্যমে। আন্তর্জাতিক টিভি চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার করে অপারেশন থান্ডারবোল্টের খবর। সংবাদপত্রের অনলাইন সংস্করণে একের পর এক ব্রেকিং নিউজ। সোশ্যাল মিডিয়ায় লাখো মানুষ একসঙ্গে শ্বাস ফেলে। ঢাকার একটি ছোট্ট জায়গায় নাটকীয় উদ্ধার অভিযান মুহূর্তেই পুরো বিশ্বের নজর কাড়ে। আর এভাবেই শেষ হয় এক রাতের ভয় আর উৎকণ্ঠা। শুরু হয় আর এক নতুন অধ্যায়, তদন্ত আর বিচার। পরবর্তীতে শুরু হয় দীর্ঘ জটিল তদন্ত। একে একে উঠে আসার ঊর্ধ্বশ্বাস সব তথ্য। দেশের সবচেয়ে দক্ষ গোয়েন্দা সংস্থা, পুলিশ ও বিশেষ বাহিনী সবাই মিলে খুঁজতে থাকে হামলাকারীদের অতীত। তখনই প্রকাশ্যে আসে এক চাঞ্চল্যকর তথ্য। গুলশানের সেই ভয়াবহ ঘটনার পেছনে যারা ছিল তারা কোনো একক ব্যক্তি নয়, বরং নিউ জেএমবি নামে এক গোপন ও চরমপন্থী সংগঠনের সক্রিয় সদস্য। এই নামটি শুনে তখন দেশ জুড়ে নতুন আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ এটি পুরনো নিষিদ্ধ সংগঠনেরই এক নতুন রূপ, আরও গোপন, আরও কৌশলী। আরও বিস্ময়কর ছিল হামলাকারীদের প্রোফাইল। একসময় যেমন ধারণা করা হতো উগ্রবাদ মানেই দারিদ্রতার ফাঁদে আটকে থাকা মানুষ, কিন্তু তদন্তের ফলাফলে দেখা যায় এই তরুণদের কেউ কেউ এসেছে ঢাকার নামে স্কুল কলেজ থেকে, ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছে, পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল, কেউ কেউ আবার বিদেশে থেকেছে, আধুনিক জীবনযাপন করেছে। সমাজের একেবারে তথাকথিত উচ্চবিত্ত শ্রেণী থেকে কিভাবে এই তরুণরা এমন পথে গেল তা ভাবতেই সবাই স্তম্ভিত হয়ে যায়। সাধারণ মানুষ থেকে শুরু করে নিরাপত্তা বিশ্লেষক সবাই প্রশ্ন তুলতে শুরু করে, কিভাবে আর কেন এই তরুণরা তাদের পরিবারের আর আর্থিক সচ্ছলতার সুবিধা ছেড়ে এমন এক অন্ধকার পথে পা বাড়ালো। এই ঘটনা পুরো দেশের সামাজিক মনস্তাত্ত্বিক ধারণায় বড় ধাক্কা দেয়। আগে যেখানে উগ্রবাদকে কেবল দারিদ্র, বঞ্চনা আর অশিক্ষার সঙ্গে যুক্ত করা হতো, সেখানে এই ঘটনা প্রমাণ করে দেয় উগ্রবাদ একটি জটিল মানসিক প্রক্রিয়া যা সমাজের যে কোনো স্তরেই ঢুকে যেতে পারে যদি সচেতনতা ও মানবিকতার ভিত্তি নড়বড়ে হয়ে যায়। এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশের পরপরই দেশ জুড়ে নতুন করে আলোচনার ঝড় ওঠে। পত্রিকার সম্পাদকীয়, টকশো আর সামাজিক মাধ্যমে প্রশ্ন ওঠে, শিক্ষা আর আর্থিক সচ্ছলতা থাকলেও কেন এই তরুণরা এমন এক বিপথে গেল? তাদের অনলাইন সংযোগ, গোপন মিটিং, প্রচার উপকরণ আর প্ররোচনামূলক বক্তব্যের নেটওয়ার্ক খুঁজে বের করার চেষ্টা শুরু হয়। আইনশৃঙ্খলা বাহিনী তখন অনলাইন থেকে শুরু করে মাটিতে একসঙ্গে অভিযান চালায়, যাতে নেটওয়ার্কের শিকড় পর্যন্ত পৌঁছানো যায়। অভিযানের পরদিন থেকে শুরু হয় সারা দেশে তল্লাশি। একে একে ধরা পড়ে বা অভিযানে নিহত হয় মূল পরিকল্পনাকারীরা। কানাডা প্রবাসী বংশোদ্ভূত তামিম আহমেদ চৌধুরীকে শনাক্ত করা হয় হামলার অন্যতম সমন্বয়কারী হিসেবে। নারায়ণগঞ্জ ও কল্যাণপুর সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশের বিশেষ ইউনিট তাদের নেটওয়ার্ক দুর্বল করে দেয়। কয়েক বছর পর এই হামলার বিচার শুরু হয়। 2019 সালের নভেম্বরে ট্রাইব্যুনাল 7 জনকে মৃত্যুদণ্ড দেয়। পরে হাইকোর্টে আপিলের পর 2023 সালের অক্টোবরে শাস্তি কমিয়ে দেওয়া হয় আজীবন কারাদণ্ডে। 2025 সালের জুনে প্রকাশিত হয় পূর্ণাঙ্গ রায়, যেখানে আদালত বলে আইনের মানদণ্ডে এই সাজাই উপযুক্ত। এই ঘটনার সবচেয়ে আলোড়ন তোলা দিকগুলোর একটি ছিল হামলাকারীদের মরদেহ তাদের পরিবার গ্রহণ করেনি। পুলিশের পক্ষ থেকে জানানো হয় মরদেহ নিতে কেউ এগিয়ে না আসায় স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে দাফনের ব্যবস্থা করা হয়। বাংলাদেশের পারিবারিক সামাজিক বাস্তবতায় এটি ছিল এক নজিরবিহীন ঘটনা, যা মানুষের মনে নতুন প্রশ্ন তোলে। উগ্রবাদ পরিবারকেও কেমন এক ভয়াবহ বিচ্ছিন্নতার দিকে ঠেলে দেয়। এ হামলার পর সরকার প্রচার মাধ্যম নিয়েও কঠোর হয়। উস্কানিমূলক বক্তব্যের সম্ভাবনা ঠেকাতে পিস টিভি সম্প্রচার বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়। অনলাইনে নজরদারি বাড়ে, তরুণদের সচেতন করার নানা উদ্যোগ নেওয়া হয়, আর উগ্রবাদ বিরোধী প্রচার কর্মসূচি নতুনভাবে সাজানো হয়। তদন্তের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল অর্থায়ন আর আশ্রয় খোঁজা। দেখা যায় হামলাকারীরা ঢাকায় ভাড়া ফ্ল্যাটে থেকে পরিকল্পনা করেছিল। এই সূত্র ধরে অনেকে গ্রেপ্তার করা হয়, কেউ অভিযানে নিহত হয়, কেউ আদালতের সাজা পায়। একে একে এই নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ে। এদিকে ঘটনার পর দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কিন্তু সেই সঙ্গে বাড়ে ঐক্য আর সচেতনতা। কূটনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ, সবার কাছে পরিষ্কার হয় যে বাংলাদেশ এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে সাজাচ্ছে। সেই রাতের বেঁচে ফেরা কর্মী আর অতিথিদের গল্পগুলো শিউরে ওঠার মতো। কেউ ছাদ বেয়ে পাশের বাড়িতে লাফিয়ে পড়ে বাঁচার চেষ্টা করেছে, কেউ টয়লেটে লুকিয়ে ফোনে খবর দিয়েছে, এমনকি ভুল পরিচয় একজন শেফের গুলিবিদ্ধ হওয়ার মতো প্রশ্নও তুলেছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এইসব ঘটনা দেখায় সেদিন রাতটা কেমন অসহায় আর ভীতিকর ছিল। সময় গড়িয়েছে, হোলি আর্টিজান এখন স্বাভাবিক জীবনে ফিরেছে, কিন্তু এই ঘটনা বাংলাদেশের মনে এক অদৃশ্য দাগ কেটে গেছে। উগ্রবাদ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী যেমন কাজ করছে, তেমনি পরিবার, শিক্ষা আর সামাজিক আলোচনাও দায়িত্ব নিতে হবে। তরুণদের এমন এক পরিবেশ দিতে হবে যেখানে তারা বিভ্রান্তির অন্ধকারে হারিয়ে না যায়।
গুলশানের সেই রাত আমাদের শিখিয়েছে নিরাপত্তার পাশাপাশি দরকার সচেতনতা, সহমর্মিতা আর মানবিক মূল্যবোধ। উগ্রবাদ কাউকে বাঁচিয়ে রাখে না, না ব্যক্তিকে না পরিবারকে। তাই সমাজের প্রতিটি স্তরে সহনশীলতা আর সচেতনতা গড়ে তোলা আজকের সবচেয়ে জরুরি কাজ।